টিনের ছালার ভাগ গলে ভোরের প্রথম আলো যখন গ্যারেজের স্যাঁতসেঁতে মেঝেতে এসে পড়ল, আমার ঘুমটা ভেঙে গেল। এই ঘুম ভাঙার সাথে আগের দিনের লাথি খেয়ে ঘুম ভাঙার কোনো মিল নেই। আজ কোনো তাড়া ছিল না কোনো অপমান, ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমার পাশে একটা পুরনো চাদর মুড়ি দিয়ে গফুর চাচা ঘুমাচ্ছেন। তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আমার ভেতরটা অজানা কৃতজ্ঞতায় ভরে উঠল। এই মানুষটা আমার কেউ নয়, অথচ কাল রাতে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। নিজের ভাগের রুটিটা আমাকে খাইয়েছেন, ঘুমানোর জন্য নিজের গায়ের চাদরটা এগিয়ে দিয়েছেন। গ্যারেজের ভেতর তখনও ভোরের নিস্তব্ধতা। কয়েকজন চালক কেবল ঘুম থেকে উঠে দিনের প্রস্তুতি নিচ্ছে। ঘাম, পোড়া মোবিল আর ভেজা মাটির একটা মিশ্র গন্ধ আমার নাকে এসে লাগল। এই গন্ধটা আমার পরিচিত জগতের ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে এটাই এখন আমার আশ্রয়। আমি উঠে বসলাম। ছেঁড়া শার্ট আর প্যান্টটা এখনও গায়ে। নিজের এই অবস্থার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার ছাড়া আর কিছুই করার ছিল না। শেখ বাড়ির রাফিদের হাজার হাজার টাকার পোশাকের আলমারিটা আজ কত দূরের এক স্বপ্ন। একটু পরেই গফুর চাচার ঘুম ভাঙল। আমাকে বসে থাকতে দেখে তিনি মুখে সেই অমায়িক হাসিটা টেনে বললেন, উইঠা পড়ছেন সাহেব, ঘুম হয়েছিল তো? আমি মাথা নেড়ে সাই দিলাম। সাহেব ডাক্তার এখনও আমার কানে বাজে। এই একটা সম্বোধন আমার খসে পড়া আত্মবিশ্বাসকে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছে। চাচা উঠে হাতমুখ ধুয়ে এলেন। তারপর আমার কাছে এসে একটু নিচু গলায় যেন কোনো গোপন কথা বলছেন এমনভাবে বললেন, সাহেব, একটা কথা আছিল। আজ দুপুরে এক জায়গায় আমার দাওয়াত আছে, আপনি আমার লগে যাইবেন? আমি অবাক হয়ে তাকালাম। দাওয়াত? এই শহরে চাচার আবার কে আছে? তার চেয়েও বড় কথা, আমি এই পোশাকে এই বিধ্বস্ত চেহারা নিয়ে কিভাবে কোনো দাওয়াতে যাই? আমি বললাম, চাচা আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার কাঁধে হাত রাখলেন। বললেন, বেশি চিন্তা কইরেন না, আমি সব ব্যবস্থা করতাম। আপনি খালি না কইরেন না, ওই বাড়িতে গেলে অন্তত আইজ দুপুরে পেট ভইরা দুইটা ভালো মন্দ খাইতে পারবেন। আমার লোকে পোলাপান থাকলে হেগরে লুইয়া যাইতাম। আপনিই তো এখন আমার পোলার মতো, আমার মেহমান। তার গলার স্বরে এমন এক অধিকার আর আন্তরিকতা ছিল যে আমার না বলার সব শক্তি হারিয়ে গেল। কিন্তু কৌতূহলও হচ্ছিল। জিজ্ঞেস করলাম, কার বাড়ি চাচা? গফুর চাচা একটা টুল টেনে আমার সামনে বসলেন। তার চোখ দুটো যেন অতীতের কোনো গল্প বলতে গিয়ে চকচক করে উঠল। তিনি বলতে শুরু করলেন, মাসখানেক আগের কথা সাহেব। রাইতের বেলা এক ভদ্রলোক আমার রিকশায় উঠছিলেন গুলশান থাইকা। দেখেই বোঝা যায় পয়সাওয়ালা মানুষ, কিন্তু কথায় বার্তায় কোনো অহংকার নাই। তারে আমি বাসার সামনে নামায়া দিয়া চইলা আসি। রাইতে গ্যারেজে ফিরা রিকশার ভিতর দেখি একটা মোটা কালো মানি ব্যাগ। খুইলা তো আমার চক্ষু চড়ক গাছ। ভিতরে হাজার হাজার টাকার নোট, কার্ড, জরুরি কাগজ। শয়তানে আমার মাথায় চাপছিল সাহেব। ভাবছিলাম, এই টাকা পাইলে আমার 6 মাসের সংসার চইলা যাইব। গ্রামের বাড়ি তো পোলাপান না খাইয়া আছে। চাচা থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, কিন্তু পরে ভাবলাম, না, এই টাকা আমার না। পরের জিনিস দিয়া বড়লোক হইলে শান্তি পামো না। আমার বাপে শিখাইছে কামাই করে খাইতে, চুরি করে না। সারা রাইত ব্যাগটা বুকে জড়াইয়া রাখলাম। পরদিন সকালে ওই ঠিকানায় গিয়া হাজির হইলাম। দারোয়ান তো আমারে ঢুকতেই দিব না। অনেকক্ষণ খাড়াইয়া থাকার পর সাহেব নিজেই গাড়ি নিয়ে বাইর হইতেছিল। আমারে দেইখা জিগাইল, কি চাই? আমি ব্যাগটা বাইর করিয়া তার হাতে দিলাম। গল্পটা শুনতে শুনতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই যুগেও এমন মানুষ আছে? চাচা বলে চললেন, সাহেব তো অবাক। উনি নাকি টেরেই পান নাই যে ব্যাগটা হারাইছে। আমারে জড়াইয়া ধরলেন। খুশি হইয়া পকেট থাইকা 5,000 টাকা আমার হাতে গুইজা দিতে চাইলেন। আমি হাত জোর করে কইলাম, স্যার, আমি গরিব, এত টাকা দিয়া কি করুম, কই রাখুম? আমার যা হক, রিকশার ভাড়া, তাই দিলেই হইব। এই টাকা আমার লাগব না। সাহেব আমার মুখের দিকে অনেকক্ষণ চায়া রইলেন। তারপর টাকাটা পকেটে রাখা কইলেন, গফুর মিয়া, তোমার সততা কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার বাড়িতে একদিন তোমার দাওয়াত, না করতে পারবে না। তোমার পুরা পরিবার নিয়ে আসবা, আমার পরিবারের সাথে বৈশা একদিন ভাত খাবা। সেই সাহেবের বাড়িতেই আজ দাওয়াত। আমার পরিবার তো গেরামে, তাই আপনারে লইয়া যাইতে চাই। আপনি আমার পরিবারেরই মতন। গল্পটা শেষ করে চাচা আমার মুখের দিকে তাকালেন। আমার চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। একদিকে রিয়ার স্বার্থপরতা, যে ভালোবাসার নামে আমার সবকিছু কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর অন্যদিকে এই প্রায় অচেনা বৃদ্ধ মানুষটার সততা আর মহানুভবতা। পৃথিবীটা সত্যিই বড় অদ্ভুত জায়গা। আমার ভেতরকার শেখ বাড়ির অহংকারী সত্তাটা মরে গিয়েও যেন মরতে চাইছিল না। আমি কিভাবে যাব? কিন্তু পরক্ষণেই মনে হল, এই অহংকার আমাকে কি দিয়েছে?
রাস্তাতেই তো ফেলে রেখেছে। আমি মাথা নিচু করে বললাম, যাব চাচা। চাচা খুশি হয়ে উঠলেন। গ্যারেজের এক কোণায় তার নিজের একটা টিনের ট্র্যাঙ্ক ছিল। সেটা খুলে তিনি একটা ভাঁজ করা লুঙ্গি আর একটা পুরনো কিন্তু পরিষ্কার শার্ট বের করে আমার হাতে দিলেন। বললেন, এইটা পইরা লন, সাবান আছে, ভালো কইরা একটা গোসল দিয়ে আহেন। চলেন, আইজ বাপ বেটা একটু সাজুগুজু করি। অনেকদিন পর সাবান দিয়ে গোসল করলাম। পুরনো ঝাড়টা গায়ে দিতেই মনে হলো যেন নতুন জীবন পেলাম। আভিজাত্যের খোলসটা ছেড়ে আমি যেন সত্যিই একজন সাধারণ মানুষ হয়ে উঠছি। দুপুর নাগাদ আমরা দুজন বেরিয়ে পড়লাম। গফুর চাচা তার নিজের রিকশাটাতে আমাকে তুললেন। প্যাডেলে পা রেখে তিনি যখন রিকশা টানতে শুরু করলেন, আমার ভেতরটা কেমন করে উঠল। যে মানুষটা আমাকে সাহেব বলে ডাকছে, সেই আমাকে বসিয়ে নিজে টেনে নিয়ে যাচ্ছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এটাই তার কাজ, তার আত্মসম্মান। গ্যারেজের ঘিঞ্জি গলি পেরিয়ে রিকশাটা যখন অভিজাত এলাকার চওড়া মসৃণ রাস্তায় উঠল, আমার বুকের ভেতরটা আবার ধক করে উঠল। এই তো আমার চেনা জগৎ। দুপাশে বড় বড় বাড়ি, দামি গাড়ি, পরিপাটি ফুটপাত। এই রাস্তাগুলো দিয়েই তো আমি রোজ ভার্সিটিতে যেতাম, বন্ধুদের সাথে ঘুরতাম। আজ আমি সেই একই রাস্তায় চলেছি, তবে একজন ছাত্রী হিসাবে নয়, একজন নিঃস্ব আশ্রয়হীন মানুষ হিসেবে। কিছুক্ষণ পর একটা সুন্দর ছিমছাম দোতলা বাড়ির সামনে এসে রিকশাটা থামল। চাচা আমাকে নামতে বললেন। গেটটা খুলতেই 50 অর্থ এক ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি, মুখে অমায়িক হাসি। গফুর চাচাকে দেখেই তিনি এগিয়ে এসে হাত মেলালেন। আরে গফুর মিয়া, আসো আসো, আমি তো তোমার অপেক্ষাতেই আছি। ছেলে মেয়েদের আনোনি? গফুর চাচা আমার দিকে ইশারা করে বললেন, স্যার, ওরা তো গ্রামের বাড়িতে। ও আমার নতুন পরিবার, রাফিদ। শহরে আইসে কাজের খোঁজে, আমার লগেই থাকে। ভাবলাম ওরেই লগে কইরা লইয়া আহি। ভদ্রলোক, যার নাম পরে জেনেছিলাম আহসান সাহেব, আমার দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল কেবল উষ্ণ অভ্যর্থনা। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, বেশ করেছ, ও তো তোমার পরিবারেরই একজন। এসো বাবা, ভেতরে এসো। ভেতরে ঢুকে আমি আরও অবাক হলাম। বিশাল ড্রয়িং রুম, দামি আসবাবপত্র, কিন্তু সবকিছুতে একটা রুচিশীল আর ঘরোয়া ছাপ। এই পরিবেশ আমার পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে দিচ্ছিল। বুকে চিনচিনে ব্যথা হচ্ছিল। আহসান সাহেব আর তার স্ত্রী আমাদের পরম যত্নে আপ্যায়ন করলেন। টেবিলে নানা পদের খাবার সাজানো। বহুদিন পর এমন খাবার দেখে আমার জিভে জল চলে এলেও সংকোচে মাথা তুলতে পারছিলাম না। আহসান সাহেব হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছিলেন। তিনি নিজে প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, লজ্জা পেও না বাবা, নিজের বাড়ি মনে করে। খেতে খেতে নানা কথা হচ্ছিল। আহসান সাহেব গফুর চাচার গ্রামের বাড়ির খোঁজখবর নিলেন। এক পর্যায়ে তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাফিদ, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছ? আমি ইতস্তত করে জবাব দিলাম, মাস্টার্স শেষ করেছি, ম্যানেজমেন্টে। আমার উত্তর শুনে আহসান সাহেব আর তার স্ত্রী দুজনেই বেশ অবাক হলেন। আহসান সাহেব গফুর চাচার দিকে তাকালেন। গফুর চাচা তখন নিচু স্বরে কিন্তু খুব দৃঢ়তার সাথে বললেন, স্যার, পোলারা খুব ভালো, অনেক শিক্ষিত, কপাল খারাপ দেখে আইজ বিপদে পড়ছে। যদি পারেন ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েন স্যার। পোলারা সোনা, খাঁটি সোনা। গফুর চাচার এই আকুতিতে কোনো দালালি ছিল না, ছিল কেবল এক বাবার তার সন্তানের জন্য আরতি। আহসান সাহেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার অভিজ্ঞ চোখ দুটো যেন আমার ভেতরের ঝড়টা পড়ার চেষ্টা করছিল। তিনি আমার শিক্ষাগত যোগ্যতার কিছু কাগজপত্র আছে কিনা জানতে চাইলেন। আমি জানালাম, সবকিছুই আমার কাছে আছে, একটা ফাইলে। খাওয়া দাওয়া শেষে আমরা যখন ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, আহসান সাহেব তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমার দিকে এগিয়ে দিলেন। এটা আমার কার্ড, আমার নিজের একটা কনস্ট্রাকশন ফার্ম আছে। কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে এসো। তোমার সব সার্টিফিকেট সাথে নিয়ে আসবে, আমি দেখব তোমার জন্য কি করা। আমি কাপা কাপা হাতে কার্ডটা নিলাম। আহসান কনস্ট্রাকশনস লেখাটার দিকে তাকিয়ে আমার বিশ্বাসই হচ্ছিল না যে জীবনটা গতকাল পর্যন্ত ছিল অন্ধকার, যেখানে কোনো গন্তব্য ছিল না, সেখানে আজ একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। একটা ঠিকানা, একটা সুযোগ। গফুর চাচার মুখটা তখন গর্বে আর আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে।
তিনি যেন আমার চেয়েও বেশি খুশি হয়েছেন। বাড়িটা থেকে বেরিয়ে আবার রিকশায় বসলাম। গফুর চাচা রিকশা চালাচ্ছেন, আর আমি তার পিছনে বসে আছি। হাতে ধরা ছোট্ট একটা কার্ড, কিন্তু আমার কাছে ওটা তখন শুধু একটা কার্ড ছিল না, ওটা ছিল আমার ঘুরে দাঁড়ানোর প্রথম সিঁড়ি, আমার নতুন জীবনের ছাড়পত্র। আমি পেছন থেকে চাচার ঘামে ভেজা পিঠটার দিকে তাকালাম। এই মানুষটার সততার পুরস্কার হিসাবে পাওয়া একবেলার দাওয়াত আজ আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়াল। জীবন কখন কিভাবে তার হিসাব মেলায় তা বোঝা সত্যিই কঠিন। গ্যারেজে ফেরার পথে আমার মনে হল, শেখ বাড়ির বড় ছেলের পরিচয়টা হারিয়ে আমি হয়তো খুব বেশি কিছু হারাইনি, বরং আমি এমন কিছু পেয়েছি যা টাকা বা ক্ষমতা দিয়ে কেনা যায় না, মানুষের প্রতি বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। পুরনো রাফিদ মরে গেছে, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্য দিয়েই এক নতুন রাফিদের জন্ম হচ্ছে, যে রাফিদ জানে সম্মানের উৎস দামি পোশাক বা বাড়ির ঠিকানায় নয়, সম্মান থাকে মানুষের কর্মে আর সততায়। প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সবাই। ধন্যবাদ।